বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। প্রতি বছর এই দিনটি দেশে উদযাপিত হয়। আমরাও প্রতি বছর এই দিনটিতে আলোচনা করি। সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা থাকেন এখানে আলোচনায়। বাংলাদেশের সশস্ত্র বাহিনী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তৈরি হওয়া সশস্ত্র বাহিনী। আমরা সবসময় বলি আমাদের গৌরবের অহংকারের সশস্ত্র বাহিনী। সেনাবাহিনীর ক্ষেত্রে বলা হয় দেশপ্রেমিক সেনাবাহিনী। আমাদের এই সশস্ত্র বাহিনীর সদস্যরা সারা পৃথিবী জুড়ে অনেক সুনাম কুড়িয়েছেন। শান্তি মিশনে গিয়ে দেশের যে কোনো দুর্যোগ দুর্বিপাকে তারা জনগণের পক্ষে দাঁড়িয়েছেন। অনেক সময় রাজনৈতিক বাস্তবতার কারণে তাদের ভূমিকা বদলে যায়, অথবা ভূমিকা বদলে না গেলেও তাদের সম্পর্কে মানুষের মধ্যে জনমনে নানা রকমের মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। সবসময় সশস্ত্র বাহিনী বা সবাই না হলেও বাহিনী হিসেবে না হলেও তাদের মধ্যে কেউ কেউ বিপদগামী হয়েছেন, সে কথা আমরা দেখেছি। আমাদের ৫৩ বছরের ইতিহাসে এরকম বহু নমুনা আছে। গত কয়েক বছর যারা এই অনুষ্ঠানটি এই ২১শে নভেম্বরে শুনেছেন, কিংবা শান্তিরক্ষী দিবসে যখন শুনেছেন, যারা অনুষ্ঠানে ছিলেন তাদের প্রত্যেকের বক্তব্যের সূচনা বক্তব্যটা একই রকম ছিল। ১৫-১৬ বছরে কথার তেমন কোনো বদল হয়নি। একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এবং আমি নিশ্চিত যে যেই সুরে আমরা কথাগুলো শুনেছি সেই সুরে আজকে কথাটা শুনব না। আজকে যে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবাই হয়তো কমফোর্টেবল নন, সবাই হয়তো আশান্বিত নন, সেটা দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু যে পরিস্থিতির মধ্য দিয়ে এসেছি, দেশটা গড়া, দেশটাকে সামনে নিয়ে যাওয়া আমাদের সবার দায়িত্ব, ভুল ত্রুটিগুলোকে পেছনে ফেলে এসে। এবং যে কথা আমি শুরুতেই বলছিলাম যে সশস্ত্র বাহিনীর ভূমিকা, ১৯৯০-এ বাংলাদেশ যখন রাজনৈতিকভাবে চরম সংকটে, আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়েছিল। তার আগের ভূমিকা যাই হোক না কেন, ২০২৪ এসে যখন গোটা দেশ একটা উত্তপ্ত পরিস্থিতির মধ্যে, সশস্ত্র বাহিনী আবারও প্রমাণ করেছে তারা দেশের জন্যে, তারা জনগণের জন্যে। অন্যরা যখন জনগণের উপরে গুলি চালিয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছে এবং ঘোষণা দিয়েছে সরকারের নিয়ন্ত্রণে থেকেও যে আমরা মানুষের বুকে গুলি চালাবো না। এবং আগের যে মিশ্র প্রতিক্রিয়ার কথা আমি বললাম, যে সংশয় সন্দেহের কথা বললাম, সেগুলো কাটিয়ে উঠে এই মুহূর্তে যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন বাংলাদেশে জনগণের শ্রদ্ধার, ভালোবাসার, বিশ্বাস করবার প্রতিষ্ঠান যদি কিছু একটা থেকে থাকে, সেটা আমাদের সশস্ত্র বাহিনী। আমি তাদেরকে অভিনন্দন জানাই। সারা দেশে এবং বিদেশে যারা সশস্ত্র বাহিনীর অফিসাররা আছেন এবং সৈনিকরা আছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করতে চাই। এই দিবসের আলোচনায় আমার সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে পরিচিত হই। আমার বায়ে বসা আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান, তিনি AFWC NDC AFWC উইংয়ের NDCর যে উইং, সেই উইংয়ের ডিএস। এবং আমার ডানে বসা আছেন নৌবাহিনী সদর দপ্তরের কমডোর আবদুল্লাহ আল মাকসুস, এবং আমার একেবারে টেবিলের ডান প্রান্তে আছেন বিমান বাহিনী সদর দপ্তরের রিক্রুটমেন্ট পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর মোহাম্মদ মুতাসিম বিল্লাহ। আপনাদের তিনজনকে স্বাগত এবং অভিনন্দন। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। শুরুর প্রশ্নটা তিনজনের জন্য একই রকম, যে আজকের এই দিবসের তাৎপর্যটা কি, কেন সশস্ত্র বাহিনী দিবস? আমরা জানি যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই সশস্ত্র বাহিনী তৈরি হয়েছে, কিন্তু ২১ নভেম্বর থেকে শুরুটা হয়েছে বেশ খানিকটা পরে। যদি আপনারা আপনাদের নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে, অবস্থান থেকে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। স্টুডিওর ভিতরে যারা আছেন এবং যারা চ্যানেল আই প্রোগ্রামটা দেখছেন, সকলকে আমার সালাম এবং সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। শুরুতেই আমি আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। একই সাথে যারা আহত হয়েছেন বা নিপীড়নের শিকার হয়েছিলেন তাদের জন্য রইল দোয়া। একই সাথে সাম্প্রতিক সময়ের যেটা জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান, এখানে যারা আত্মোৎসর্গ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং অনেকে এখনও আহত আছেন এবং খুব কষ্টের ভিতরে তাদের এখন স্ট্রাগল করছেন, তাদের জন্য আমার থাকলো দোয়া।
তো চ্যানেল আই আমাদেরকে ডেকেছেন এই আজকের একটা বিশেষ দিনে, অবশ্যই আমরা চ্যানেল আইয়ের প্রতি কৃতজ্ঞ। থ্যাংক ইউ। আর আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছেন, আমরা যদি এটাকে একটু ভেঙে বলা উচিত, কারণ অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধ শুরু তো হয়েছিল সেই 26শে মার্চ, কিন্তু তারপরে এতদিন পরে এসে হঠাৎ করে 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী, এই মাঝখানে মাসগুলো তাহলে কী হলো এবং এটাই কেন এত গুরুত্বপূর্ণ হলো, এটা আসলে বোঝানো একটু দরকার আছে। আমি প্রথমে বলবো যে আমাদের মুক্তিযুদ্ধর এখানে আপনি আমাদের যেটা বলি মিলিটারি পয়েন্ট অফ ভিউ বা পার্সপেক্টিভ দৃষ্টিভঙ্গি, মিলিটারি থেকে যেটা আমাদের দৃষ্টিভঙ্গি এখানে আছে, এটাকে আপনাকে মোটা দাগে 3টা ভাগে ভাগ করতে পারবেন। প্রথম যে ভাগটা সেটা ছিল রেজিস্ট্যান্স বা প্রতিরোধ, দ্বিতীয় ভাগটা ছিল বেসিক্যালি গেরিলা যুদ্ধ, আর তৃতীয় সেটা হচ্ছে একটা সম্মিলিত এবং অনেকটা কনভেনশনাল এবং আক্রমণাত্মক দেশকে ফিরে পাওয়া। তো তৃতীয় যে ভাগটা, এইটা আসলে এই 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেটা ছিল এর পরের থেকেই তৃতীয় ভাগ, সেটা আমার দেশটাকে ফিরে পাওয়া, আক্রমণাত্মক দেশের বিভিন্ন অঞ্চল মুক্ত করা ইত্যাদি শুরু হয়েছিল। আমি এটা বলার পরেই যে একটু বলবো, এখানে অনেকগুলো সিগনিফিক্যান্ট পার্ট আছে। যেমন ধরেন সেনাবাহিনীর মতো কাজ করছিল যুদ্ধে, বিমান বাহিনী বা নৌবাহিনী তারা যেখান থেকে পারছিল কাজ করছিল। শুধু এটাই না, এটা অ্যাকচুয়ালি তো জনযুদ্ধ ছিল, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ, যুবক, যুবতী, বৃদ্ধ, ইভেন কিশোররাও যুদ্ধে সামিল ছিল। এই 21শে নভেম্বরের পরের থেকেই শুরু হলো সম্মিলিত অভিযান। এর আগ পর্যন্ত সম্মিলিত অভিযানগুলো শুরু হয়নি। আর আমার দ্বিতীয় পয়েন্ট এখান থেকে আরেকটা আছে, সেটা হলো এখানে সশস্ত্র বাহিনীর সাংগঠনিকভাবে আমাদের আত্মপ্রকাশ এবং সাংগঠনিকভাবে আমাদের শক্তির প্রকাশটা আমরা করতে পেরেছিলাম। আর তৃতীয় পয়েন্ট সেটা হচ্ছে অবশ্যই এটা থেকে আমাদের যে যুদ্ধের মোড় বা গতি দুটোই পরিবর্তন হয়েছে। আমরা স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের গতিটাও আমরা পেয়েছি, অ্যাট দ্য সেম টাইম আমাদের যেটা মোড় বলছিলাম যে আমরা প্রতিরোধে ছিলাম, গেরিলাতে ছিলাম, এখন থেকে আমাদের অফেন্সিভ শুরু হয়ে যায়। সো গতিপথটাও পরিবর্তিত হয়। এটার সাথে সাথে ওই আপনার 21শে নভেম্বর 1971 সালের এই সশস্ত্র বাহিনী যখন একত্রিত হয়ে গেল, শুধু সশস্ত্র বাহিনী না, যারা এই যুদ্ধের সাথে সামিল ছিল সকলেরই কিন্তু মনোবল অনেক গুণে বৃদ্ধি পেয়েছিল। এবং 21শে নভেম্বরের পরে কিন্তু 16ই ডিসেম্বর খুব বেশি দূরে নয়। এটা কিন্তু তার প্রমাণ হয় যে শুধু মনোবল আমাদের যে 3 বাহিনী তাও না, যারা এটার সাথে সকলেই মুক্তিযোদ্ধায় এদেরও মনোবল অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল। অ্যান্ড এইটা আবার যেটা করেছে, আন্তর্জাতিক সমর্থনটা আগে যেটা পেতে অনেক স্ট্রাগল করতে হয়েছিল, এই আন্তর্জাতিক সমর্থনগুলো আসা শুরু করেছিল। আপনি দেখবেন যে আমাদের কিন্তু মুক্তিযুদ্ধ শেষ হওয়ার আগেই কিন্তু আমরা একটা দেশের ভুটানের স্বীকৃতি পেয়ে গেছিলাম। দ্যাট ইজ এ ভেরি সিগনিফিক্যান্ট ওয়ান। এই দিবসগুলো অথবা এই যে ইভেন্টগুলো এটাও কিন্তু এটাকে কন্ট্রিবিউট করেছে। আর এখানে একটা সামরিক কৌশল যেটা আছে, এটা আমি সামনের আলোচনাতে আবার হয়তো আসবে, তখন আমি একটু বিশদভাবে বলবো যে, এবং সামরিক কৌশল বলতে আপনি যুদ্ধকালীন, হ্যাঁ, যুদ্ধকালীন যে সময়টা ছিল এই কৌশলটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের আজকের বাংলাদেশের জন্য অত্যন্ত রেলেভেন্ট। এটা আমি হয়তো সামনের কোনো একটা আলোচনার ভিতরে আমি একটু বলবো। আর ফাইনাল আমি আরেকটা পয়েন্ট এখন বলে এই এপিসোডের পার্টটুকু শেষ করব, সেটা হচ্ছে যে আমাদের মিত্র বাহিনীও ছিল, আমাদের ইন্ডিয়ান তাদের বাহিনী যেটা ছিল, তাদের এয়ারফোর্স, নেভি এবং তাদের আর্মি আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। এটার সাথে যে একটা কোঅর্ডিনেশন, এখন মিলিটারি ক্যান টক টু এ মিলিটারি অ্যান্ড মিলিটারি ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট, এবং ধরেন যে কমিউনিকেশন মিনসটাও একটু ভিন্ন হয়। ওয়ার্ল্ডের সাথে কার সাথে কমিউনিকেট করবে, কী অর্ডারটা দেবে। এই 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস যেটা বলে, সশস্ত্র বাহিনী একত্রিত হওয়ার পর থেকে এই কোঅর্ডিনেশন এটা অত্যন্ত খুব ভালো হয়েছিল, এবং আমরা বলি কোঅর্ডিনেশনের পরে সিনক্রোনাইজেশন, 2+2 5 হয়ে যাওয়া, ওইটাই ঘটেছে। থ্যাংক ইউ। আমি আবার আপনার কাছ থেকে শুনতে, কমরেড আব্দুল্লাহ মাকসুস আপনি শুনছিলেন, এবং আমার মনে হয় যদি প্রশ্ন যেটা আপনাদের 3 জনের কাছে একটাই কমন প্রশ্ন ছিল, রিপিটেশন হওয়ার সুযোগ অনেক বেশি, যদি রিপিট না করে আপনি নতুন কিছু যোগ করতে চান সেটা আপনি করতে পারেন। বাট আমি স্পেসিফিক আপনার কাছে যে প্রশ্নটা সেটা করতে চাই, সেটা হচ্ছে যে কোন কোন বিষয়গুলো আপনি মনে করেন যে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে? ধন্যবাদ।
জিলুর ভাই, প্রথমেই আমি চ্যানেলের সকল দর্শককে নৌবাহিনীর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আমাদেরকে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার সহকর্মী ব্রিগেডিয়ার জেনারেল জামান যেটা বলছিলেন যে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য, আমি আপনার প্রশ্নের স্পেসিফিক উত্তরের আগে শুধু একটু জাস্ট ধারণা দিতে চাই যে স্বাধীনতা যুদ্ধে নৌবাহিনীর পদযাত্রা মূলত শুরু হয়েছিল জুলাই পরবর্তী সময়ে, যখন আমাদের কিছু নৌসদস্য পক্ষ ত্যাগ করে তারা ফ্রান্স থেকে পালিয়ে আসে এবং নৌ কমান্ডো দল গঠন করে এবং পরবর্তীতে আপনারা জানেন যে তারা অগাস্ট পরবর্তী অপারেশন জ্যাকপট পরিচালনা করে, যেটা একটা নৌ কমান্ডো অপারেশন ছিল বিভিন্ন নৌবন্দর এবং আমাদের যে পোর্টগুলোতে, এবং তারা যে হানাদার বাহিনীর রসদ জাহাজগুলোকে ডুবিয়ে দেয় এবং আমাদের যেই লজিস্টিক চেইন ছিল তাদের ম্যারিটাইম রুট সেটাকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে দেয়। এছাড়াও দুটো টাগবোটকে পেট্রোল বোটে কনভার্ট করে রিভারাইন রুটে অপারেশন হটপেন নামে প্রায় 49 জন নৌসদস্য তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং তারা নভেম্বর এবং ডিসেম্বর মাসে তারা একটা সিগনিফিক্যান্ট এলাকা তারা শত্রু মুক্ত করতে সমর্থ হয় এবং সেখানে আমাদের রুহুল আমিন ইয়ারে চতুর্থ উনি শহীদ হন, বীরশ্রেষ্ঠ মর্যাদা লাভ করেন। এছাড়াও আমাদের অসংখ্য মুক্তিযোদ্ধা আত্মহতি দেন এবং আহত হন। তো এই পাকিস্তান পরবর্তী এই বাংলাদেশ স্বাধীন পরবর্তী সময়ে নৌবাহিনী মূলত একদম শূন্য থেকেই শুরু করে বলা যায়, যেহেতু তৎকালীন পূর্ব পাকিস্তানে নৌবাহিনীর তেমন কোনো বড় ঘাঁটি বা নৌশক্তি ছিল না। তো আপনার এবং তারপর থেকেই বিগত 5 দশকে নৌবাহিনী আজকে একটা ক্রেডিবল পর্যায়ে এসছে, যে প্রসঙ্গে আমি পরবর্তীতে আলোচনায় আসব। আর আপনার স্পেসিফিক প্রশ্নের উত্তরে আমি যদি বলতে চাই যে সশস্ত্র বাহিনী এই বিগত সময়ে কিভাবে তারা দেশে এবং বিদেশে সুনাম অর্জন করেছে। আপনি প্রথমে বলেছেন যে যখনই দেশের প্রয়োজন হয়েছে, জনগণের প্রয়োজন হয়েছে, তখনই আমাদের সামরিক বাহিনীর সদস্যরা সবসময়ই জনগণের পাশে থেকে দেশ গঠনে আত্মনিয়োগ করেছে, সে তার দুর্যোগকালীন সময়ে হোক, যেমনটা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বা শান্তিকালীন সময়ে হোক। জুলাই মাসেও কেউ চিন্তা করেনি যে সশস্ত্র বাহিনী এভাবে মানুষের পাশে দাঁড়াবে। এবং আপনারা দেখেছেন যে প্রয়োজনের মুহূর্তে দাঁড়িয়ে যাওয়া, ইভেন ইন দ্য রিসেন্ট টাইম আমাদের যখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একেবারেই ভঙ্গুর অবস্থায় ছিল, তখন সশস্ত্র বাহিনী ইভেন পুলিশ ডিউটিও করেছেন, যখন পুলিশ সদস্যরা কিছুটা বিশৃঙ্খল অবস্থায় ছিলেন। তো এবং আমরা এখনও অন গ্রাউন্ডে আছি, আপনারা জানেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে এবং এলাকা ভিত্তিকভাবে নির্দিষ্ট পরিকল্পনায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে এবং তাদের প্রতি যে অর্পিত দায়িত্ব সেটা পালন করে যাচ্ছে। আর বিদেশের কথা যদি বলতে হয় তাহলে অবশ্যই প্রথমে বলতে হয় যে আমরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেই 80 দশক থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী পৃথিবীর সকল দেশের থেকেও বেশি পরিমাণ ট্রুপস কন্ট্রিবিউট করছে এবং আমরাই একমাত্র দেশ যারা জল, স্থল এবং অন্তরিক্ষ 3টা জায়গাতেই আর্মি, নেভি এবং এয়ারফোর্সের এলিমেন্ট ডিপ্লয় আছে এবং আমরা অত্যন্ত সুনামের সাথে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন আমরা পালন করে যাচ্ছি। এছাড়াও দেশি বিদেশে আমাদের যখনই প্রয়োজন হয়েছে, সেটা দুর্যোগকালীন মুহূর্তে অথবা বন্ধুপ্রতিম দেশে গুডউইল ভিজিট বা আমাদের জয়েন্ট এক্সারসাইজ, এই সবগুলো জায়গাতেই আমাদের আর্মি, নেভি এবং এয়ারফোর্স নিয়মিত অংশগ্রহণ করে যাচ্ছে এবং সেটাতে যে একটা মিলিটারি ডিপ্লোমেসি মাধ্যমে দেশের যে আন্তর্জাতিক সম্পর্ক সেটাও বজায় রাখছে। সো এরকম মিস্টার মোহাম্মদ মুক্তাসিম বিল্লাহ, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে বিশেষ করে বর্তমান প্রজন্মের জন্য বা তরুণ যারা সশস্ত্র বাহিনীতে জয়েন করলো বা যারা ইচ্ছুক, তাদের জন্যে প্রেরণা হিসেবে এবং এই বাহিনীর সময় অগ্রযাত্রা 21শে নভেম্বরের ভূমিকাটা কি?
ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই আমাদের মাননীয় বিমান বাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে 21শে নভেম্বরের শুভেচ্ছা জানাই সবাইকে, এবং অবশ্যই চ্যানেল আইকে ধন্যবাদ। আপনি যেই প্রশ্নটা করেছেন যে বর্তমান প্রজন্মকে কিভাবে আমরা এই 21শে এই দিবসটি আসলে কিভাবে প্রেরণা দিচ্ছে? আমরা যদি একটু খেয়াল করি, আমাদের এই দিবসটি একটি ঐতিহাসিক দিবস, কিন্তু এখানকার মূল বিষয়টা ছিল ঐক্য। এবং আমরা জানি একতা শক্তির, একতাই বল যেটা বলে আর কি। তো ওই 21শে নভেম্বর কিন্তু একটা প্রমাণ করেছে যে যখন আমরা একসাথে হই তখন আমরা অনেক শক্তিশালী হয়ে যাই, তখন আমরা অনেক দুর্গম এবং দুঃসহ জায়গায় যেতে পারি, আমরা অনেক দুঃসাধ্যকে সাধ্য করতে পারি। আমরা যদি চিন্তা করি ওই স্বাধীনতার যুদ্ধের সময় আমাদের আলাদা আলাদা করে দেখলে কোনো বাহিনীরই কোনো কিছুই ছিল না বলতে গেলে, অথচ যখন একসাথে হয়েছি তখন আমরা মাত্র 25 দিনের মাথায় বিজয় আনতে পেরেছি। এই যে 21শে নভেম্বরের একত্রিত হওয়ার কারণে আমরা যে বিজয়কে ত্বরান্বিত করে আনতে পারলাম, এটা কিন্তু সবসময় আমাদের একটা প্রেরণা হয়ে থাকবে, সবসময় আমাদেরকে উদ্দীপনা দিচ্ছে। এবং এই যে প্রতি বছর আমরা যখন পালন করি, আমাদের এই নবীন প্রজন্ম যারা আছে তাদের জন্য এটা একটা শিক্ষণীয় বিষয় থাকবে, তাদের জন্য উদ্দীপনা এবং প্রেরণার বিষয় হয়ে থাকবে। তারা এটা জানবে এবং বুঝবে যে আসলে একা একা কিছু করা যায় না। আমাদেরকে যদি কোনো যুদ্ধকালীন সময় হোক কিংবা শান্তিকালীন সময় যে কোনো ধরনের দুর্যোগপূর্ণ মুহূর্ত হোক কিংবা যে কোনো সংকটময় মুহূর্ত হোক, আমাদেরকে একসাথে থাকতে হবে, একসাথে এগোতে হবে। এই শক্তিটা এবং এই বিশ্বাসটা আমাদেরকে রাখতে হবে, এবং এই জিনিসটা আমরা আমাদের তরুণ প্রজন্মকে বোঝাতে চাই, এবং এটাই তাদের জন্য প্রেরণা আসলে, সত্যি কথা বলতে। তো ব্রিগেডিয়ার জেনারেল হাকিমুজ্জামান, আপনি আমরা মুক্তিযুদ্ধের প্রসঙ্গটি আলোচনা করছিলাম, আপনি বলছিলেন কৌশলের কথা আপনি আমাদেরকে বলবেন, এবং আচ্ছা, কৌশলের সেই সঙ্গে সেনাবাহিনীর আসলে ভূমিকাটা যদি অনেক নিঃসন্দেহে তরুণ সদস্য মানে দর্শক আছে আমাদের টেলিভিশন সেটের সামনে, তাদের জন্য। আচ্ছা, আপনি তরুণ যেটা বললেন, তরুণ দর্শক থেকে শুরু করে সকলের জন্য আমি কয়েকটা পয়েন্ট একটু মনে হয় জানানো উচিত। এবং আপনি অলরেডি আপনি যখন প্রিলুড দিচ্ছিলেন আজকের অনুষ্ঠানে, তখনও একটা কথা অলরেডি বলেছেন, ওইটাকে আমি একটু অন্যভাবে বলবো। আমাদের একটা ডিফেন্স পলিসি আছে, এটা 1974 সালে প্রথম ছিল, তার পরবর্তী 17-18-তে এসে আরেকটা হয়েছে 17-তে এসে। যেটা 74-এ ছিল, ওখানে আমাদের আর্ম ফোর্সেসকে তখন অনেকটা আর্ম ফোর্সেস না বলে আর্মি ইজ সিনোনিমাস টু আর্ম ফোর্সেস, এখনও আছে অনেকের মধ্যেই। তখন এটা ছিল পিপলস আর্মি, কোট আন কোট, ওটার ভিতরে ছিল পিপলস আর্মি হিসাবে আমাদের কথাটা। কিন্তু তৎপরবর্তীতে যেটা আমাদের এই মুহূর্তের ডিফেন্স পলিসি যেটা আছে, এখানে আছে প্রো পিপলস আর্মি বা প্রো পিপলস আর্ম ফোর্সেস। প্রো গভর্নমেন্ট না, প্রো বাংলাদেশও না, ইট ইজ প্রো পিপল। এটাই হলো আমাদের এই যে এখনও যে জুলাই আগস্টে যেটা বললেন, আপনি প্রেক্ষাপট দিলেন, দ্যাট কানেক্টস দ্যাট ওয়ে অ্যাজ ওয়েল। একটু জাস্ট আমাকে একটু ক্লারিফাই করেন, মানে প্রো বাংলাদেশ, প্রো পিপল, এটাকে আপনি কিভাবে ডিফাইন করছেন আলাদা? আমি বাংলাদেশটা আসলে তো সবাই প্রো বাংলাদেশ, এটা তো আসলে কিছু নাই। এখন আসলে কোনো একটা ভূখণ্ড রক্ষা করা, হ্যাঁ, সব কিছু মিলে একটা আমি যদি একটু ব্যাখ্যা দিই এইভাবে, কোনো একটা দেশ অ্যাকচুয়ালি তার হচ্ছে ন্যূনতম যেটাকে বলা হয় বেসিক এলিমেন্ট অফ এন স্টেট, এটার ভিতরে থাকবে একটা টেরিটরি উইথ এ বাউন্ডারি, থাকবে জনগণ যেটা হচ্ছে সর্বপ্রথম, তারপরে বাউন্ডারি আসবে, তারপরে সরকার আসবে এবং সার্বভৌমত্ব। এই চারটা হচ্ছে আমাদের ন্যূনতম একটা স্টেটের। এখন যারা আমরা বাহিনী যারা আছি, অবশ্যই কোনো একটা সরকারের আমরা আদেশ নিষেধ উপদেশ, তাদের একটা দিক নির্দেশনার ভিতর সবসময় থাকতেই হয়। এখন আমাদের কিন্তু আসলে কিন্তু ওইটাই কিন্তু আমাদের ডিফেন্স পলিসি যেটা বলছি, অথবা আমাদের চিন্তা চেতনার ভিতরে যেটা আছে প্রো পিপল। আপনি খেয়াল করে দেখেন, আমাদের আমরা সান অফ দি সয়েল, আমার ভাই হয়তো বা আমার বোন অথবা এরাই তো আমাদের পিপল। এই যে রিসেন্ট যেটা বন্যা হলো, এটা কিন্তু খুব অল্প সময়ের বন্যা হলেও কিন্তু এটাতে অনেক লোক মারা গেছে, এবং এটা 1988 বা 98-এর বড় বন্যার মতো না হলেও এটা ক্যাজুয়ালিটিসটা খুব বেশি হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনী যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এটা তো আসলে ওই পিপলসের ফিলিংস থেকেই তো ঝাঁপিয়ে পড়েছে। শুধু এটা না, আপনি যে কোনো একটা দুর্যোগ দেখেন, যে কোনো একটা রানা প্লাজা বলেন বা কোনো একটা ইভেন ম্যানমেড ক্যালামিটিসের ভিতরেও দেখবেন যে আমাদের এইটা মনের ভিতরেই রয়ে গেছে, আমরা প্রো পিপল।
অ্যাকচুয়ালি আমাদের অ্যাক্টিভিটিসটা থাকে হলো প্রো পিপল। এটা আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে এটাকে বলা যে আমরা অ্যাকচুয়ালি প্রো পিপলস। এখন আপনি যে ভূমিকার কথা কিছু বলেছিলেন, এখানে আমি আরও দু একটা পয়েন্ট আমার সমালোচক বলেই ফেলেছেন, তারপর বলে নিচ্ছি যে আমরা একটা যুদ্ধে, একটা অসম একটা যুদ্ধে আমরা লিপ্ত হয়েছিলাম 1971 সালে, এবং আমরা খুব একটা প্রিপেয়ার ছিলাম না, মানে সামরিক দিক থেকে, হয়তো পলিটিক্যাল বর্ণ দিক থেকে একটা প্রস্তুতি ছিলই, সামরিক দিক থেকে প্রস্তুতি না হলেও আমরা মাত্র 9 মাসে আমরা তো পেরেছি। এটা কি আমাদের একটা জাতির কাছে একটা বড় উদাহরণ না? ইয়েস উই ক্যান, অ্যান্ড আমরা ইভেন ইনফেরিয়র বা অসম হলেও ইয়েস উই ক্যান। এটা তো আমাদের যারা নতুন প্রজন্ম অথবা ইভেন মিড লেভেলেও যারা আছে তাদের ভিতরে তো এটাকে ট্রান্সমিট করে, তারাও নিশ্চয়ই এটাতে অনুপ্রাণিত হয়, ইয়েস উই ক্যান, ইভেন উই আর ইনফেরিয়র। এটা বাদে ধরেন যে আমাদের তো অ্যাকচুয়ালি উন্নয়নের, দেশ উন্নয়ন তো আর আমরা বাদেও দেশ উন্নয়ন হবে না, সামরিক বাহিনী একা উন্নয়ন হবে না, কোনোটাই সম্ভব না। তবে আমরা কিন্তু দেশের সবসময় উন্নয়নের পাশেই ছিলাম, সেটা শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, ইনফ্রাস্ট্রাকচার বলেন, এটা আমাদের অবদান সবসময় আছে। এবং আমরা গর্ববোধ করি যে আমরা কিছু ক্ষেত্রে এক্সাম্পল সেট করি, আমরা এটার সাথে আমরা অবদান রেখে চলছি এই সেক্টরগুলোতে। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু আমাদের একটা বড় অবদান আছে। যদি সামনে আর একটা কোনো সুযোগ প্রশ্নের ইয়েতে আসে, আমি শিক্ষাক্ষেত্রে কিছু এটা আপনি কন্টিনিউ করতে পারেন, শুনি। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে আমাদের খেয়াল করে দেখেন, আমি একটু এটা নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম যে আমাদের কন্ট্রিবিউশন আসলে কতটুকু। এটা আমাদের প্রাইমারি লেভেলের শিক্ষাতে, সেকেন্ডারি, টারশিয়ারি, এই 3টা লেভেলেই কিন্তু আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, 3 বাহিনী কিন্তু যথেষ্ট পরিমাণে অবদান রেখেছে, যেটা হয়তো দৃশ্যমান না। মনে হচ্ছে যে এটাই তো নর্মাল, আসলেই নর্মাল। আমরা তো বলেছি প্রো পিপলস, এটি আমাদের নর্মালি। আমি যদি বলি শুধুমাত্র সেনাবাহিনীর, আমার কাছে কিছু ডাটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, আমাদের ক্যাম্প পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এটার সংখ্যা হচ্ছে প্রায় 57। এখানে প্রায় 1,30,000 ছাত্রছাত্রী। এর ভিতর আমাদের বোর্ড স্কুল আছে 38 বা 38টি, এখানে প্রায় 50,000-এর কাছাকাছি ছাত্রছাত্রী। আমাদের 12টি ক্যাডেট কলেজ আছে, 4টা বিউপির মতো ইউনিভার্সিটি আমাদের রান করছি, এমআইএসটি সহ আরও 6টি, মানে সব মিলিয়ে 6টি আপনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি লেভেলে আছে। এখানে প্রায় 14,000 স্টুডেন্ট আছে। আমাদের মেডিকেল কলেজ আছে যেটা 6টি, সাথে নার্সিংও আছে 2টি। এখানে প্রায় আমাদের প্রায় 2,500 মতো মেডিকেল রিলেটেড আইদার ডাক্তার অথবা নার্সরা নিচ্ছে, প্রশিক্ষণ নিচ্ছে বা শিক্ষা নিচ্ছে। এটা বাদেও খুবই গর্ববোধ করি আমাদের 12টা প্রয়াস স্কুল আছে বিশেষ শিশুদের জন্য। এটা যদি আমি যোগ করি, এটা দেখে যাচ্ছে যে আপনার এটা মোর দেন 2 লক্ষ, 2 লক্ষেরও বেশি। তাহলে 2 লক্ষ বেশি মানে কিন্তু 2 লক্ষ পরিবারও আমাদের সাথে কানেক্টেড কোনো না কোনোভাবেই। তো এই অবদানটা কিন্তু আসলেও আমরা নিজেদেরকে মনে করি না খুব বড় কিছু করেছে, এটা আমাদের করারই কথা। উই আর পেইড ফ্রম দ্য, এদের থেকে তো আমাদের বেতন হচ্ছে, সুতরাং আমরা প্রাউড যে আমরা করতে পারছি এটুকু। মুতাসিম বিল্লাহ, একটু বলবেন আমাদেরকে যে বিমান বাহিনীর মুক্তিযুদ্ধে ভূমিকা এবং গত 53 বছরে বিমান বাহিনীর বেড়ে ওঠা আজকে কোথায় এসে দাঁড়িয়েছে? ধন্যবাদ আবারও। বিমান বাহিনীর কথা যদি বলতে হয়, এটা আসলে একটা বিস্ময়কর ব্যাপার হবে, বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য। এটা একটা বিরল ইতিহাস এবং বিরল দৃষ্টান্ত, কারণ আমাদের স্বাধীনতার সময় আমাদের বিমান বাহিনী কিছুই ছিল না। আমরা যখন বিমান বাহিনী শুরু করেছি, 28শে সেপ্টেম্বরকে আমরা বিমান বাহিনী দিবস বলছি, সেই সময় আমরা ভারত থেকে আমাদের তৎকালীন গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার স্যার, তার একান্ত ঐকিক প্রচেষ্টা বলা যায়, আমরা 3টি খুব সাধারণ বিমান পেয়েছি। খুব সাধারণ বলতে উনি চেয়েছিলেন কিছু জঙ্গি বিমান, যুদ্ধের বিমান, কিন্তু তৎকালীন ভারত আমাদেরকে সেটা দিতে অপারগতা প্রকাশ করেছেন, বিকজ তাদের অন্যান্য আরও কিছু সমস্যার কারণে। কিন্তু পরবর্তীতে তৎকালীন বিমান বাহিনীর প্রধান আমাদেরকে শুধুমাত্র 3টি খুবই সাধারণ বিমান দিয়েছেন, একটি ডাকোটা, একটি এলুয়েট এবং একটি DH-3 অটার। কিন্তু আমাদের তখনকার যেই বিমান সেনারা ছিলেন, 10 জন কর্মকর্তা এবং 57 জন বিমান সেনা, তাদের কর্মদক্ষতা, তাদের অদম্য স্পৃহা, তাদের স্বাধীনতার প্রতি, দেশকে স্বাধীন করার একটা অদম্য এবং উদ্যোগ্র বাসনা থেকে
তারা সেই সাধারণ বিমানকে যুদ্ধ বিমানে পরিণত করেছেন। এবং সেটা কোথায় করেছেন? সেটা করেছেন সেই নাগাল্যান্ডের ডিমাপুরের মতো জায়গায়, যেটা একটা পরিত্যক্ত রানওয়ে ছিল। সেখানে খুব একেবারে সামান্য কিছু জিনিস নিয়ে তারা সেখানে তাদের এই বিমানকে রাত দিন কাজ করে এই সাধারণ বিমানকে তারা তৈরি করেছেন যুদ্ধ বিমানে। তারা সেখানে মেশিন গান ফিট করেছেন, তারা সেখানে রকেট পড ফিট করেছেন। সেই হেলিকপ্টার এবং সেই DSC-3 অটার হয়ে গেছে যুদ্ধ বিমান। তো সেখানে তারা প্রশিক্ষণ নিয়েছেন, কারণ এই 3টা বিমান চালানোর দক্ষতা বা প্রশিক্ষণ তাদের ছিল না। সো তৎকালীন ভারতীয় বিমান বাহিনীর কয়েকজন সদস্যের মাধ্যমে তারা সেখানে প্রশিক্ষণ নিয়েছেন। দিনরাত তারা প্রশিক্ষণে সময় ব্যয় করেছেন এবং এর পিছনে অনেক পরিকল্পনা করেছেন যে কিভাবে এই বিমানকে আক্রমণাত্মক কাজে করা যায়, ব্যবহার করা যায়। তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 21শে নভেম্বর কিন্তু তারা অলরেডি এই অন্যান্য বাহিনীর সাথে যোগ দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে গেছেন এই 3 মাসের মধ্যেই। তো এটা একটা বিরল দৃষ্টান্ত বলা যায়। এরকম আমাদের বিভিন্ন জায়গা থেকে তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীতে আমাদের যে বাঙালি যে অফিসাররা ছিলেন তারা বিভিন্ন এয়ারক্রাফট চালাতেন। তো তারা সেখানে এসে নতুন একটি বিমানকে প্রশিক্ষণ নিয়েছেন, কনভার্সন করেছেন এবং পরবর্তীতে আক্রমণের জন্য প্রস্তুত হয়েছেন। সো তারা ডিমাপুর থেকে পরবর্তীতে কৈলাসহর এবং তেলিয়ামুড়া এইসব জায়গায় এসে কাছাকাছি এসে এখান থেকে তারা তাদের অপারেশন করেছেন, যেটা পরবর্তীতে হয়তো আবার আসবে যে খুবই গুরুত্বপূর্ণ দুটো অপারেশন। সেটা ছিল 3রা ডিসেম্বর আমাদের বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের ভিতরে পাকিস্তানের দুটো রিফাইনারি, একটি হচ্ছে ইস্টার্ন রিফাইনারি চট্টগ্রাম, আরেকটি হচ্ছে নারায়ণগঞ্জের গোদনাইল, যেটা ছিল তেলের ডিপো। এবং এই দুটো ছিল কৌশলগত টার্গেট বা কৌশলগত লক্ষ্য, স্ট্র্যাটেজিক টার্গেট যেটাকে বলি। এই স্ট্র্যাটেজিক টার্গেট কিন্তু আমাদের যে কোনো যুদ্ধের জন্য খুব সুদূরপ্রসারী প্রভাব ফেলে। সো আমাদের বিমান বাহিনীর কাজই আসলে মূল কাজটাই হচ্ছে স্ট্র্যাটেজিক টার্গেটকে লক্ষ্য করা, এবং তারা সেইভাবেই এগিয়েছেন। কিন্তু বিষয়ের ব্যাপার হচ্ছে যে তারা সেই এয়ারক্রাফটের খুবই মৌলিক কিছু যন্ত্রপাতি, যেমন অল্টিমিটার বলি বা স্পিড কি বলে উচ্চতা মাপক, আমাদের যেই স্পিড মাপক ASI এবং দিক নির্দেশনার কম্পাস, এই সাধারণ 3টা ইনস্ট্রুমেন্টই ছিল এয়ারক্রাফটে। আর কোনো আধুনিক কোনো ইনস্ট্রুমেন্ট তখন ছিল না। অথচ তারা সম্পূর্ণ তাদের আত্মবিশ্বাস এবং স্পৃহা, সাহস, এটার উপর ভরসা করেই তারা সেই রাতের বেলা সেই আক্রমণের জন্য প্রস্তুত হয়েছেন এবং রাতের বেলা তারা রওনা দিয়েছেন এবং ভোরবেলা তারা অ্যাটাক করেছেন। এবং সে অ্যাটাকটি ছিল সফল অ্যাটাক। আমাদের ইস্টার্ন রিফাইনারি যখন তারা ফ্লাই করে আসতেছেন রাত্রেবেলা, কিছুই দেখা যায় না, চাঁদের আলো দেখা যাচ্ছে শুধুমাত্র নদী, কিছু রেল লাইন, আবছা আবছা। যখন বাংলাদেশের বর্ডারের কাছাকাছি চলে আসছেন তখন কুয়াশা, আরও কিছু দেখা যাচ্ছে না। এবং তারা শুধুমাত্র কম্পাস ধরে চলে আসছেন সেই ইস্টার্ন রিফাইনারির কাছে, চট্টগ্রাম এয়ারপোর্টের কাছাকাছি। যখন চট্টগ্রাম এয়ারপোর্টের তখন কাছে আসছেন তখন তারা দেখলেন যে এয়ারপোর্টের চারিদিকেই রানওয়ের চারিদিকে অনেক এয়ারক্রাফট গান, এন্টি আর্টিলারি। কিন্তু সৌভাগ্যের বিষয় ছিল সেই পাকিস্তানিরা বুঝতে পারেনি যে তারা আসলে কল্পনাই করতে পারেনি কিভাবে বাংলাদেশ থেকে মানে একটা বিমান বাহিনীর একটা বিমান এই সময়ে আক্রমণ করতে আসতে পারে। তারা ভেবেছে তাদের এটা প্ল্যান্ট প্রোটেকশনের কোনো একটা বিমান, এবং বিমানটি ছিল প্রপেলার এয়ারক্রাফট। প্রপেলার শব্দ শুনেছে কিন্তু তারা কিছুই করেনি। সো আমাদের পাইলট যিনি ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম এবং ক্যাপ্টেন আকরাম, তারা তাদের আক্রমণ সফল করেছেন এবং ফিরেও এসেছেন। আর অন্যদিকে নারায়ণগঞ্জের গোদনাইলে আমাদের হেলিকপ্টার নিয়ে, এলিয়ট হেলিকপ্টার নিয়ে অ্যাটাক করেছেন এবং তারাও সফল হয়েছেন। কিন্তু এখানে একটা বিষয় হলো যে এই রাডারকে ফাঁকি দেওয়ার জন্য তখন তারা কিন্তু অনেক নিচ দিয়ে ফ্লাই করছিলেন, যার জন্য তাকে খুব সাবধান থাকতে হয়েছে কিভাবে ওই আমাদের যেই হাই টেনশন বৈদ্যুতিক তার, গাছপালা এইসব এড়িয়ে এই রাতের অন্ধকারে এই এবং কিছু সেতুও ছিল, সেগুলোকে এড়িয়ে তারা তাদের টার্গেটে পৌঁছেছে। এই যে কিছু না থাকা অবস্থায় যা করলেন, আজকে 53 বছর পরে এসে কোন জায়গায় দাঁড়িয়েছেন একটু বলবেন, যে মানে কতটা শক্তিশালী হয়েছেন, খুব ছোট্ট করে যদি বলেন। এখন অবশ্যই আমরা সেখান থেকে অনেক বেশি শক্তিশালী, কারণ এখন আমাদের অত্যাধুনিক এয়ারক্রাফট রয়েছে।
কাজেই এখন আমাদের সেই অসুবিধে নেই, কারণ এখন আমাদের অনেক নেভিগেশন অনেক উন্নত, নেভিগেশন যন্ত্রপাতি যেরকম উন্নত, আমাদের নিজস্ব রাডারও আছে, রাডার নিজে থেকে গাইড করতে পারছে। কাজেই এখন আমাদের এই ধরনের কোনো সমস্যা নাই, কিন্তু এটা যখন আমরা ওদের ওই সময়ের জন্য কল্পনা করি আমাদের কাছে অসম্ভব মনে হয়। ধন্যবাদ কমডোর মুক্তাসিম বিল্লাহ বা কমডোর আব্দুল্লাহ আল মাকসুস, আপনি একটু আমাদেরকে বলেন নৌবাহিনীর অবশ্যই, যদি আপনি খানিকটা শুরু করেছিলেন। আমি কথা বেসিক্যালি একটু অপরচুনিটি নিব যে খুব বেশি পেছনে ফিরে না, যে আমাদের টোটাল ম্যারিটাইম সেক্টরের নৌবাহিনীর ভূমিকা বা বাংলাদেশের অবস্থান, আমি এই সুযোগটা একটু নিতে চাই। আমাদের এখন তো আমরা ব্লু ইকোনমি নিয়ে প্রচুর সমুদ্রে আমাদের একটা আমি অবস্থান তৈরি হয়েছে, কিন্তু কতটা এক্সপ্লোর করতে পারছে, এক্সারসাইজ করতে পারছে, একটু সময় নিতে চাই এবং দর্শকদেরকে আমি একটু পরিচিত করতে চাই। প্রথমত হলো যে আমাদের নৌবাহিনীর স্বাধীনতার পরবর্তী 3টা ধাপে উন্নয়ন হয়। আমরা যেহেতু একদম স্ক্র্যাচ থেকে শুরু করি, অলমোস্ট শূন্য থেকে, তো আমরা ছোট গানবোট দিয়ে শুরু করি। পরে 70s আমাদের সারফেস ফ্লিটে আমরা কিছু এক্স রয়্যাল ব্রিটিশ নেভি থেকে আমরা কিছু জাহাজ পাই। আমরা 1980-র দশকে মিসাইল এরাতে যোগ দিই, যখন আমাদের সারফেস ক্রাফটে সারফেস টু সারফেস মিসাইল লঞ্চিং সিস্টেম যোগ করা হয়, এবং সেটা তখন আমরা অনেক দেশের থেকে আমরা এগিয়েছিলাম 80s-এ। তো পরবর্তীতে আমাদের গতিটা কিছুটা স্লথ হয়ে আসলেও পরে 90-এর দশকে আবার আমরা একটা পেস ফিরে পাই এবং আমাদের কিছু মডার্ন জাহাজ যোগ হয়। আমরা নতুন মিলিনিয়াতে আমাদের কমান্ডো বা স্পেশাল ফোর্স, যেটা সোয়ার্স নামে পরিচিত, তারপরে আপনার আমাদের নৌবহরে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার অর্থাৎ নেভাল এভিয়েশন, এবং সর্বশেষ আমাদের সাবমেরিন নাম যোগ হয়। সো আমরা বর্তমানে একটি ত্রিমাত্রিক নৌবাহিনী হিসাবে আমরা পরিচিতি লাভ করেছি। যদিও আমাদের বিভিন্ন চ্যালেঞ্জ আছে, যেহেতু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, অর্থনীতির সাথে উন্নতিটা জড়িত, তারপরেও আমরা প্রশিক্ষণের মান বজায় রেখে আমাদের যেই যন্ত্রপাতি বা যেই যুদ্ধজাহাজগুলো আমাদেরকে দেয়া হয়েছে আমরা সেগুলোকে পরিচালনা করছি দেশে এবং বিদেশে। এবং আপনার মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই যে আমরাই একমাত্র জাতিসংঘের একমাত্র ম্যারিটাইম যে টাস্কফোর্স আছে লেবাননে নিয়োজিত, সেখানে 2010 থেকে আমরা কন্টিনিউয়াসলি জাহাজ, প্রথমে 2টো জাহাজ ছিল, বর্তমানে 1টি জাহাজ আছে এবং সেখানে আমাদের 110 জন নাবিক নিয়োজিত আছে। তো এটা হলো উন্নতির ধারা। এখন আমি একটা স্ট্র্যাটেজিক একটা পরিচিতি আপনাদেরকে দিতে চাই। প্রথমত বাংলাদেশ একটা ম্যারিটাইম নেশন। আমাদের যেমন আমরা গ্যাঞ্জিস ডেল্টার একটা পৃথিবীর সর্ববৃহৎ একটা ডেল্টা বদ্বীপ। আমাদের ম্যাপটাকে যদি আমরা একটু রিভার্স করে দেখি, আমাদের সাউদার্ন সাইড পুরোটাই হলো গিয়ে আমরা বলি যে থার্ড বর্ডার, আমাদের সমুদ্র অঞ্চল, বিশাল সমুদ্র অঞ্চল রয়েছে এবং আমরা প্রায় 200 নটিক্যাল মাইল বা 400 কিলোমিটার পর্যন্ত আমরা একান্ত অর্থনৈতিক এলাকা বা ইজেড আমরা ক্লেম করি, এবং যেটার আয়তন প্রায় 1,18,813 বর্গ কিলোমিটার। এবং আমরা 2012 সালে এবং 2014 সালে মিয়ানমার এবং ভারতের সাথে আমাদের সমুদ্র সীমানাটা ঠিক করি। তো এর ফলে আমাদের যেই নতুন দুয়ারটা এখন আছে আমাদের একান্ত অর্থনৈতিক এলাকা বা এরও বিয়ন্ড মহিষোপান, সেখানে অনেক আমাদের রিসোর্সেস আছে। আপনি জানেন যে আমাদের ভেরি রিচ ইন ফিশ মিনারেলস, এবং সেখানে যদি আমরা সঠিকভাবে তেল এবং গ্যাস এক্সপ্লোর করি, আমরা বিশ্বাস করি যে সেখান থেকে একটা অনেক সম্পদ আহরিত হবে। আপনি জানেন যে বে অফ বেঙ্গল আমাদের বাংলাদেশের অবস্থান একদম উপরের দিকে, এপেক্সে, এবং আমরা ভারত মহাসাগরের সাথে যুক্ত। ভারত মহাসাগরে 3টা মহাদেশের সাথে কানেক্টেড, এবং যেখানে ওয়ার্ল্ডের 1/3 পপুলেশন আছে, ওয়ার্ল্ডের 2/3 ওয়েল রিজার্ভ এখানে আছে, 40% গোল্ড, 90% ডায়মন্ড, এবং তেল চলাচলকারী জাহাজ তার 70% জাহাজ এদিক দিয়ে চলাচল করে। সো স্ট্র্যাটেজিক্যালি এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখন বে অফ বেঙ্গলের সাথে অনেকগুলো দেশ জড়িত আছে, সেখানে বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে ইন্ডিয়া এবং মিয়ানমারের মাঝখানে আমরা আছি। তো এখানে আমাদের সবচেয়ে বড় যে দায়িত্বটা সেটা হলো আমাদের যেই
ট্রেড এবং কমার্স 95% আমাদের বাণিজ্য হয় যা সমুদ্রপথে, সেটাকে নিরাপদ রাখা। তাছাড়া আমাদের সম্পদের সুরক্ষা রাখা, আমাদের যেই পটেনশিয়াল এনার্জি সেক্টরটা আছে সেটাকে সেফগার্ড করা। আমাদের অফশোর ইনস্টলেশন আছে, ব্লু ইকোনমির আওতায় আপনি জানেন যে তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে, আমাদের ডিপ সি পোর্ট হচ্ছে, এবং আমাদের যে এলএনজি টার্মিনাল ভাসমান, এই স্থাপনাগুলোকে সুরক্ষা রাখা, এগুলো আমাদের পিস টাইম রোল বা শান্তিকালীন সময়ের আমাদের যেই কর্তব্য। এছাড়া প্রতিনিয়ত আমরা অনেকগুলো জাহাজ সেক্টর ওয়াইজ ডেপ্লয়েড থাকে, আমাদের মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট রেগুলার সেখানে করে, এবং আমাদের যে সমুদ্র অর্থনীতি বা অর্থনীতির যেই একটা মূল চালিকা, তার সাথে নৌবাহিনী সরাসরিভাবে যুক্ত। নৌবাহিনীর এটা একটা ইনহেরেন্ট ডিউটিস বলতে পারেন, এবং এই কারণে আমি বলবো যে নৌবাহিনীর যে একটা দিক তো সামরিক দিক, ভৌগোলিক সার্বভৌমত্ব রক্ষা করা, বাট অর্থনৈতিক দিকটা একান্তভাবে ওতপ্রোতভাবে জড়িত। সাম্প্রতিক সময়ে আপনি দেখবেন যে পরপর 3টি জাহাজ অগ্নিকাণ্ড হয় 5ই অগাস্ট পরবর্তী। সেটা নাশকতা ছিল না এমনি দুর্ঘটনা হয়েছে, সেটা তদন্ত সাপেক্ষ বা তদন্ত চলমান আছে। বাট আমাদের উপরে যে দায়িত্বটা ছিল সেটা হলো যে যত দ্রুত সম্ভব অগ্নি নির্বাপন করা এবং এই শিপিং রুটটাকে সেফ রাখা, এবং একই সাথে আমাদের যে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখা। তো নৌবাহিনী, কোস্টগার্ড এবং অন্যান্য যেই ম্যারিটাইম ফোর্সেস আছে, আমরা সেটা করতে পেরেছি অন্যান্য এজেন্সি সকলের সহযোগিতায়। তো আমরা এইভাবে যেভাবে দেশের যে ম্যারিটাইম অঞ্চল যেই জোনগুলো আছে সেগুলোকে আমরা সেফগার্ডের পাশাপাশি আমরা রিজিওনাল যেই ফোরামগুলো আছে, যেমন ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম বা ইন্ডিয়ান ওশান রিজিওনাল যেই অ্যাসোসিয়েশনগুলো আছে, আমাদের WPNS যেটা প্যাসিফিক একটা অ্যাসোসিয়েশন আছে, তারপরে আমাদের ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফি অর্গানাইজেশন আছে। প্রত্যেকটা অর্গানাইজেশনের সাথে আমরা সদস্য, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ, এবং আমরা এই অর্গানাইজেশনগুলোর মাধ্যমে যে রিজিওনাল যে ম্যারিটাইম কোঅপারেশন, সেটা কম্বাইন্ড পেট্রোল হতে পারে, সার্চ অ্যান্ড রেস্কিউ হতে পারে, অ্যান্টি পাইরেসি হতে পারে বা জলদস্যুতা দমন, বা আপনার মনে করেন যে হিউম্যান ট্রাফিক সেটাকে আটকানো, বা অবৈধ অনুপ্রবেশ রোধ, অথবা মনে করেন যে মাদক চোরাচালান বন্ধ করা, এই বিষয়গুলো আমরা মানে ওশানিক গভর্নেন্সের আওতায়, বা আমরা বলি গুড অর্ডার অ্যাট সি, সেটাতে আমরা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি। তো আমি এটাই বলবো যে ইন্ডিয়ান ওশান, যেটা স্ট্র্যাটেজিস্টরা বলেন যে সেন্টার স্টেজ অফ দি ওয়ার্ল্ড, তো আমরা বাংলাদেশ এবং বাংলাদেশের নৌবাহিনী আমরা সেই সেন্টার স্টেজ অফ দ্য ওয়ার্ল্ডের একটা অংশ, পার্ট, এবং আমরা উই আর ওয়েল কানেক্টেড। তো আমি শুধু এতটুকু অ্যাসিওর করতে চাই যে আমাদেরকে যতটুকু রিসোর্স দেওয়া হয়েছে সেটার শতভাগ ব্যবহার নিশ্চিত করে দেশের ম্যারিটাইম স্বার্থ রক্ষা এবং ম্যারিটাইম ইন্টারেস্টকে প্রিজার্ভ করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এবং দেশকে যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। প্রতিটি নৌ সদস্য এই দৃঢ় শপথ নিয়ে কাজ করে যাচ্ছে। ধন্যবাদ। ব্রিগেডিয়ার জেনারেল হাকিমুজ্জামান, আপনার কাছ থেকে শুনতে চাইব আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সশস্ত্র বাহিনীর অবদান, তার ভূমিকা, এবং বিশেষ করে শান্তিরক্ষী মিশনে আমরা জানি যে আমরা ওয়ান অফ দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটার্স। সব মিলিয়ে সেটা যদি একটু আপনি অ্যাড্রেস করেন। আমি যে আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের 21শে নভেম্বর একটা কৌশল, যেটা 1971 সামরিক কৌশল, এটাকে আমি এখন একটু বলে আন্তর্জাতিক যদি বলতে পারি আমার জন্য একটু সুবিধা হবে। আসলে এখানে কতগুলো বিষয় আছে। আরেকটা প্রশ্ন আমার ছিল, মানে এটা হলো যে সেটা হচ্ছে যে আপনি যেহেতু মুক্তিযুদ্ধের প্রসঙ্গে আলোচনা করছে, আমরা যদি জানি যে খুব বেশি মানে সশস্ত্র বাহিনীর অফিসার কিন্তু মুক্তিযুদ্ধে, মানে যারা পাকিস্তানে ছিলেন এসে যুদ্ধ অংশ নিতে পারেন, সংখ্যায় খুব কম, সেকেন্ড লেফটেন্যান্ট থেকে মেজর পর্যায়ের, তারা এরকম একটা শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে একেবারে সাধারণ যারা কিছুই জানে না, রাইফেলও ধরতে পারে না, তাদের নিয়ে যুদ্ধে করেছে এই যে যুদ্ধটা, সেটাও একটু এটা আমি একটুখানি হাইলাইট করবো। এটা আসলে দেখেন, আমরা 1971 মার্চে যদি এই জায়গায় আপনারাও পরে যোগ করতে পারবেন, এখানে যদি 1971 মার্চটাকে যদি আমি ডেট ধরি, তখন পাকিস্তান আর্ম ফোর্সেস টোটালে এদের সংখ্যা প্রায় ছিল হলো 4,12,000 মতো। এর ভিতরে আর্মি ছিল, পাকিস্তান আর্মি যেটা, এখানে 3,85,000, পাকিস্তান নেভিতে ছিল প্রায় 10,000, পাকিস্তান এয়ারফোর্সে ছিল 17,000 মাত্র। এর ভিতরেই
মাত্র 9%। আমাদের পূর্ব পাকিস্তান বা আমাদের বাংলাদেশের যারা ছিল মাত্র 9%, সৈনিক অফিসার মিলিয়ে। সব মিলিয়ে। তো এটি হলো মূল কারণ যে আমাদের তো এত বেশি সংখ্যক ছিল না। তারপর আমি বলি ওই সময় আমাদের 5টা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ফুল ফ্লেজেডলি ছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, মানে 1st, 2nd, 3rd, 4th ইস্ট বেঙ্গল অ্যান্ড 8 ইস্ট বেঙ্গল। 9, 10, 11 এটা আবার ওয়ারের সময় তারা এটা রেজ হয়েছে। সো 7 এটা হয়েছে আপনার মার্চের পরে, যুদ্ধ চলাকালীন সময় বাকি 3টা। 5টা যেটা ছিল 5টাই কিন্তু রেভোল্ট করেছে, 5টাই কিন্তু যুদ্ধে সরাসরি ফ্রম দ্য ডে 1। এটা কিন্তু আমাদের একটা মানে বোঝাচ্ছে যে আমাদের এখানে আসলে যেটুকু ছিল সমস্ত সক্ষমতা দিয়ে আমরা দেশের জন্য প্রথমেই শুরু হয়েছে। আর একটা কথা যেটা বললেন, এটা প্রায় আমাদের কিন্তু 1460 জন শুধুমাত্র আর্মি থেকে এই ইয়েতে মারা গেছেন, আমাদের শহীদ হয়েছেন 1460 জন মতো মুক্তিযুদ্ধে। ইটস এ ওই আমলে যেটুকু আমাদের সংখ্যা ছিল প্রায় 12,000-এর মতো ছিল, 12,000 প্লাস। তার ভিতরে 1400, মানে এটা হচ্ছে প্রায় 13 থেকে 14% শুধু মারাই গেছে, আত্মোৎসর্গ করেছে। সো ফিগারটা অনেক বড় না। আমি এখন ওই যেটা বলছিলাম আমাদের সমরের যে জায়গাটা ছিল, কৌশলটা, এটা একটুখানি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, যেটা সবাইকে একটু এক্সপ্লেন করা দরকার আছে। আমাদের এই মুক্তিযুদ্ধ যাত্রার 3টা ফেজ, যেটা পরবর্তীতে জেনারেল ওসমানী বা দিদেন কর্নেল ওসমানী যে আমাদের সিএনসি ছিলেন, উনি কিন্তু 3টা ফেজ দিয়েছিলেন। প্রথম ফেজটা ছিল রেজিস্ট্যান্স ফেজ বা প্রতিরোধ, দ্বিতীয়টা ছিল গেরিলা ফেজ, আর তৃতীয়টা যেটা ছিল সেটা হচ্ছে অফেন্সিভ বা আমাদের কনভেনশনাল অফেন্সিভ ফেজটা। এটা হঠাৎ করে হয়নি, এটা কিন্তু আসলে হঠাৎ করে হয়নি। উনি হওয়ার আগেই 4 এপ্রিল প্রথম একটা কনফারেন্স হয়, যেটাকে বলা হয় তেলিয়াপাড়া কনফারেন্স, নাম করা কনফারেন্স এটা, এবং পরবর্তীতে এটাকে তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি হিসেবেই আমাদের সামনে উপস্থাপিত হয়। এটা ছিল তৎকালীন ওয়ান অফ দ্য সেক্টর কমান্ডারও ছিল এবং পরবর্তীতে ফোর্স কমান্ডার হয়েছেন যেটা খালেদ মোশাররফ। ওনার ক্যাম্প ছিল কিন্তু তেলিয়াপাড়াটা। ওনার ক্যাম্পের ভিতরে একটা বড় একটা মিটিং হয় প্রথমে। ওখানে দিদেন মেজর জিয়া, শফিউদ্দিন, খালেদ মোশাররফ, কাজী নজরুল ইসলাম, কাজী নুরুজ্জামান ইত্যাদি ইত্যাদি ওনারা উপস্থিত ছিলেন। তখন তারা সিদ্ধান্ত নিয়েছিল যে আমাদের এরকম একটা ফোর্স গঠন না করলে তো এটা তো একটা ডিজারে। এখন ইউনিভার্সিটি একটা ছেলে বা একজন কৃষক, সে যুদ্ধে জয়েন করতে চাচ্ছে, কোথায় যাবে, কার কাছে যাবে, কি ট্রেনিং নেবে, কি অস্ত্র নেবে, এটা তো জানে না। তো সামবডি হ্যাজ টু রেইজ দ্যাট দিস ইজ অ্যান অর্গানাইজেশন দ্যাট হ্যাজ টু ফাইট ফর। এই জিনিসটা কিন্তু ওই দিনই প্রথম আগেই উপলব্ধি হয়েছে এবং ওই দিনই প্রথম বলা হলো যে 4 তারিখ থেকে শুরু। তৎপরবর্তীতে যেটা হলো সেটা সরকার গঠনের আগে, সরকার গঠনের আগে, এইটা আমি বলছি। ইভেন আপনার খালেদ মোশাররফের একটা বিখ্যাত ডায়লগ ছিল যে ওই 4 এপ্রিলে, যদি পলিটিক্যাল লিডারশিপ এখন পর্যন্ত না আসে তাহলে আমরা কি রেভলিউশনের কাউন্সিল করব যাতে করে আমাদের আগায় যেতে পারি। নট দ্যাট সে এন্টি গভর্নমেন্ট, মানে আমাদের পলিটিক্যাল লিডারশিপটা তখন পর্যন্ত তো হয়ে সারে নাই, সেটা হচ্ছে 10 এপ্রিল অনওয়ার্ড থেকে আমাদের আসছে। তার আগে উনি 4 এপ্রিল এটা বলেছিলেন, তখন বলেছেন না, ওয়েট ফর দ্য পলিটিক্যাল লিডারশিপ। যার কারণে কিন্তু আমরা তাজউদ্দিনেরও একটা স্ট্র্যাটেজি পাই। সেটা পেয়েছিলাম আমরা হলো জুলাই মাসে, যে জুলাই মাসে কিন্তু আর একটা কনফারেন্স হয়। আমি আর একটু মাঝখানে যে 4 তারিখের পরে কিন্তু 12 তারিখের একটা বড় একটা সিদ্ধান্ত হলো 12 এপ্রিলে। সেখান থেকে কিন্তু আমাদের যে এখন যেটা সেক্টর সবাই জানে যে 11টা সেক্টর, আসলে প্রথমে 11টা হয়নি, প্রথমে 4টা হয়েছিল, রিজন নাম দিয়েছিল। এটা ছিল হলো চিটাগং, কুমিল্লা, সিলেট এবং বলেছিল সাউথ ওয়েস্ট রিজন, যেটা আমাদের যে কুষ্টিয়া এবং খুলনা এই অঞ্চলটাকে, যশোর অঞ্চলটাকে বলে। আবার তৎপরবর্তীতে আবার একটু ভাঙা হলো, বলে যে না আমরা 7টা সেক্টর করব, 7টা সেক্টর হয়েছিল। তৎপরবর্তী যেটা হলো আপনার কলকাতায় একটা বড় মিটিং হয়, যেটাকে সেক্টর কমান্ডার কনফারেন্স বলা হয়, যেটা এখনও আমাদের কিন্তু চালু আছে, কিন্তু এখনও বাংলাদেশে। এটা হয়েছিল জুলাই মাসে। ওই সময়ে যে তখন তাজউদ্দিন অ্যাপ্রুভ করলো যে ইয়েস উই নিড টু হ্যাভ সেক্টরস অ্যান্ড 11টা সেক্টর। তখন ডিমার্কেশন হলো সেক্টর কমান্ডার কারা কারা হবেন, তাদের কার কী উদ্দেশ্য থাকবেন, কোন সেক্টর কোন কাজ করবেন, এটাও একদম বিস্তারিত উনি বলে দিলেন। এবং এই তাজউদ্দিন এটা কিন্তু ডাইরেক্টিভস, তার লেভেলের স্ট্র্যাটেজিক ডাইরেক্টিভ। এইটার পরবর্তীতেই কিন্তু ওসমানী, যে এখন আমি বলবো যে সমরটা আসলো যেটা ওসমানী, তারপরে একটা মিলিটারি স্ট্র্যাটেজিক ডাইরেক্টিভ দেয়। এবং আমার দৃষ্টিতে, আমি এখন ওয়ার কোর্সকে আমি ডিএস হিসেবে আমি অনেক দিন ধরে আছি, আমার কাছে মনে হলো যে এর থেকে ভালো ডাইরেক্টিভ ওই সময়ে না, এই সময়েও কেউ দিতে পারবে বলে মনে হয়। অনেক দেশে পারবে না, অনেক খানে পারবে না ওসমানীর ওই ডাইরেক্টিভটা। তো দেখেন আমি বলেছিলাম 3টা ফেজে ভাগ করা, 3টা ফেজের মেজাজ। কারণ তো আপনি তো তখন ওয়ারলেসের কমিউনিকেশন নাই, টেলিফোন নাই, এটা নাই। সে যে সিলেট আছে, ওসমানী বসে আছে আর জায়গায়, হাউ টু কমিউনিকেট, এটা সম্ভব না। তাহলে ডিসেন্ট্রালাইজ কমান্ড দিতে হয়েছে, তাদেরকে একটা উদ্দেশ্য দিতে হয়েছে, উদ্দেশ্য অনুযায়ী আবার সিঙ্ক্রোনাইজ করে নিয়ে আসতে হচ্ছে। এই পার্টটা উনি করেছিলেন। এবং
আবার 3টে ফোর্সও তো করা হলো। হ্যাঁ, এর পরবর্তীতে আসছিল আপনি 3টা ফোর্সগুলো কিন্তু অ্যাকচুয়ালি সিদ্ধান্ত হলেও ফোর্সগুলো কিন্তু আলাদা আলাদা সময় হয়েছিল। এটা হচ্ছে যে আমি যেটা বললাম যে ওসমানী যে 3টা যে ফেজ দিয়েছিল, কনভেনশনাল বা অফেন্সিভ ফেজ, এই ফেজটাকে সামনে রেখেই এই ফোর্সগুলো গঠন করা হয়েছিল। জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স। জেড ফোর্সটা কিন্তু সবার আগে হয়েছিল। এটা কিন্তু ওই যে যেটা বললাম জুলাই মাসে জেড ফোর্স দের ফার্স্ট টাইম, এবং এটা হলো, এটা জেড ফোর্স আমরা জানি যে তৎকালীন জিয়াউর রহমান ছিলেন এটা ফোর্স কমান্ডার। কে ফোর্সটা হয়েছিল কিন্তু আর একটু পরে আগস্ট মাসে, এবং এস ফোর্সটা হয়েছিল আর একটু পরে, এটা হয়েছিল 24শে সেপ্টেম্বর। এবং আপনারা জানেন যে এই ফোর্সগুলোর যে অ্যাকশন যেগুলো হয়েছিল, আমি যদি একটু একটা লাইন বলে তাহলে এই জিনিসটা পরিষ্কার হবে। আমাদের যে এঙ্গেজমেন্ট বা ব্যাটেল বা অপারেশন যেগুলো ঘটে থাকলো না কেন, দেখবেন যে এটা যদি পুরোটাকে যদি আপনি কোনো একটা স্প্রেডশিটে সাজান, 21শে নভেম্বরের পরে যেগুলো আছে এটার মেজাজ, এটার উদ্দেশ্য, এটার পুরাটাই ভিন্ন, অনেক বেশি অফেন্সিভ। হিলির যুদ্ধ বলি, তারপরে কামালপুরের কথা বলি, অথবা গরিবপুর যেটা যশোর অঞ্চলের সেটার কথা বলি, এগুলো সবই হয়েছে কিন্তু 21শে নভেম্বর পরে। এই ফোর্সগুলো হয়েছে 21শে নভেম্বর চলে আসছে। ইন দ্য মিন টাইম আমরা জেনে গেছি যে তাদের সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেছে, যেটা চিটাগং পোর্টে নেভাল জ্যাকপট অপারেশনের মাধ্যমে। ইভেন তারা সারপ্রাইজড হয়ে গেছে গোদনাইলে বা ইস্টার্ন রিফাইনারিতে। তারা অনেকটাই লজিস্টিক্যালি তারা পাচ্ছে না, এটাও বুঝে ফেলেছে। আর্মিও বুঝে ফেলেছে, নেভি এখানে কাজ করছে, এয়ারফোর্স কাজ করছে। সো এই মেজাজটাও কিন্তু চেঞ্জ হয়েছে। উই বিকেম মোর অফেন্সিভ ফ্রম দিস 21st of November. So, Commodore Abdul Makhsus. এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। সো হিস্ট্রি বলে, ইতিহাস বলে যে যুবকরাই অ্যাকচুয়ালি রেভলিউশন ঘটায়, বিপ্লব ঘটায়, এবং সেটা সৈনিকদের ক্ষেত্রেও প্রযোজ্য, বাহিনী, নৌবাহিনী, এয়ারফোর্সের জন্য প্রযোজ্য। ইয়াংরাই অ্যাকচুয়ালি চেঞ্জ আনে। তো স্বাধীনতা যুদ্ধেও তাই হয়েছিল। তো ব্রিগেডিয়ার জেনারেল জামান যেটা বললেন, নৌবাহিনীর ক্ষেত্রেও তাই হয়েছিল। আমি যেটা বলেছি যে আমাদেরও দলছুট হয়ে যারা পক্ষত্যাগ করে বাংলাদেশের নৌ সদস্যরা বা যারা তখন ছুটিতে ছিলেন, অনেকেই বিদেশ থেকে পালিয়ে এসছেন, অনেক প্রতিঘাত পার হয়ে, অনেক বাধা বিপত্তি পার হয়ে, এবং তারা কোর টিমটা গঠন করেন এবং তারা সংগঠিত করেন ছাত্র জনতাকে এবং প্রশিক্ষণ প্রদান করেন। পাশের দেশ থেকেও তারা কিছুটা সাহায্য পান, এবং আমাদের যেই নৌ রোডগুলোতে এবং পোর্টগুলোতে তারা একটার পর একটা অপারেশন করেন। মূলত অগাস্ট পরবর্তী 15ই অগাস্টে অপারেশন জ্যাকপট পরিচালিত হয়, এবং নভেম্বরে যে অপারেশন হট প্যান্ট যেটা পশুর নদীতে পরিচালিত হয়, এবং মূলত এরপরেই প্রধান সমুদ্র এবং নদীবন্দরগুলো বন্ধ হয়ে যায় এবং পাক হানাদার বাহিনীর লজিস্টিক চেইন মারাত্মকভাবে বিঘ্নিত হয়, যেটা আমাদের যে ল্যান্ড অফেন্সিভ সেটাকে সহায়তা করে। তো নৌবাহিনীর শুরুটা অ্যাকচুয়ালি ওখান থেকেই শুরু, এবং এখানেই আমি বলবো যে 21শে নভেম্বরের তাৎপর্য, যেখানে তিন বাহিনী সম্মিলিতভাবে স্বাধীনতা যুদ্ধকে বেগবান করে এবং পরবর্তীতে আমরা খুব দ্রুতই স্বাধীনতা অর্জন করতে সমর্থ হই। আমি এখানে একটু ব্রিগেডিয়ার জামান স্যারের সাথে একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে আমাদের যদিও সংখ্যাটা নগণ্য ছিল, প্রায় আমাদের বিমান বাহিনীর 1136 জন সদস্য সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং 50 জন শহীদ হয়েছেন। তার মধ্যে 6 জন ছিলেন অফিসার এবং 44 জন অন্যান্য বিমান সেনা। এবং 3 তারিখে ডিসেম্বরের 3 তারিখ থেকে যখন প্রথম অপারেশন করেছেন, 3 তারিখ থেকে 15 ডিসেম্বর পর্যন্ত তারা 50টি আক্রমণাত্মক অপারেশন করেছেন, যেগুলো সরাসরি এই মিত্রবাহিনীর আমাদের বিভিন্ন যুদ্ধের যেই মোড় ঘুরিয়ে দিতে সরাসরি এই মিশনগুলা প্রভাব ফেলেছে। এবং বিশেষ করে রসদ, তারপরে জনবল সাপ্লাই, রাস্তাঘাট যোগাযোগ বিচ্ছিন্ন করা, এই ধরনের কাজগুলো এই বিমান বাহিনীর এই আক্রমণের কারণেই হয়েছিল। আরেকটা জিনিস, আমাদের ওই সেক্টর যখন 11টা হয়েছে, তার মধ্যে বিমান বাহিনী থেকেও কিন্তু 2 জন সেক্টর কমান্ডার হিসেবে ছিলেন। একজন ছিলেন আমাদের তৎকালীন একেএম খাদিমুল বাশার, এবং আরেকজন পরবর্তীতে হয়েছে ডেপুটি সিএনসি কিন্তু এয়ারফোর্স থেকে, জি, হামিদুল্লাহ।
সো এটা আমি বলবো একটা বিরল অভিজ্ঞতা যে বিমান বাহিনীর অফিসার হয়ে একটা স্থলবাহিনীকে নেতৃত্ব দেওয়া। সো এবং এটা সময়ের প্রয়োজনে এটা হয়েছিল আসলে। যুদ্ধকালীন মুক্তিযুদ্ধের সময়টা এমন ছিল যে সে সময় আসলে এটা ছাড়া কোনো উপায় ছিল না। এবং 21শে নভেম্বরের পরে এই যে অপারেশনগুলো যখন হয়েছে খুবই সুপরিকল্পিতভাবে, সুনির্দিষ্টভাবে এবং সম্মিলিতভাবে, এইটাই ছিল আসলে যুদ্ধ বিজয়টাকে ত্বরান্বিত করার আরেকটা মানে মাধ্যম। এবং 21শে নভেম্বর কিন্তু এই কারণেও খুব বেশি তাৎপর্যপূর্ণ। সো আমরা একেবারেই শেষের দিকে জাস্ট 1-1.5 মিনিট করে যদি আপনাদের ক্লোজিং রিমার্কস, এবং আমি যেটা একটু শান্তিরক্ষী মিশনের প্রসঙ্গটা আনছিলাম, কেননা সশস্ত্র বাহিনী সারা পৃথিবী জুড়ের জন্য যথেষ্ট প্রশংসা করে থাকে, কিন্তু আমার হাতে আর সময় নেই। সো প্রত্যেকের জন্য 1.5 থেকে 2 মিনিট করে আপনি যদি শুরু করেন। আমি একটু ফিউচারিস্টিকভাবে নৌবাহিনীর কর্মকাণ্ড একটু বলতে চাই। জাস্ট যেটাই বলেন, 1.5 থেকে 2 মিনিটের বেশি সময় পাওয়া যায়। অ্যাকচুয়ালি বর্তমানে আমরা দেশের জনগণের সাথে আছি। আমরা যে অগাস্ট পরবর্তী, জুলাই আগস্ট পরবর্তী যে এনভায়রনমেন্ট পেয়েছি, সেখানে আমরা অন্তর্বর্তী সরকারের সাথে নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি এবং সরকার নির্দেশিত যে কোনো দায়িত্ব আমরা পালনে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। নৌবাহিনীর কথায় যদি আসি, আমাদের সামনের যেই নৌবাহিনীর যে মিলিটারি জব, ব্যাটেল স্পেসটা বেশ কমপ্লেক্স। আমাদের সারফেস, সাবসারফেস ছাড়াও আমাদের স্পেস বা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, সাইবার স্পেস, এই দিকেও আমাদেরকে নজর দিতে হচ্ছে। একই সাথে নৌবাহিনী 3টা শিপইয়ার্ডের মাধ্যমে আমরা নিজেদের সক্ষমতা অর্জন করে জাহাজ নির্মাণে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে আমরা সাস্টেনেবিলিটি অর্জন করতে পারি। আমাদের টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে 3টা, যেখানে আমরা দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য আমরা যুবক সমাজকে প্রশিক্ষণ প্রদান করছি। আমরা মেডিকেল কলেজ এবং নার্সিং ইনস্টিটিউট এবং টেকনোলজিক্যাল ইনস্টিটিউট গড়ে তোলার চেষ্টা করছি। এছাড়াও আমাদের যেই টোটাল ভিশনটা হলো যে আমাদের নেভির যে রোলটা, সেটা হলো যে সার্বভৌমত্ব রক্ষা এবং বঙ্গোপসাগরে আমাদের যেই ম্যারিটাইম ইন্টারেস্ট সেটাকে প্রিজার্ভ করা, এবং আমরা পিস বা শান্তিকে প্রমোট করতে চাই। এটাই মেইন 3টা রোল। এবং সেই কারণে আমাদের যে ভিশনটা রয়েছে সেটা হলো যে আমরা একটা ক্রেডিবল এবং ডিটারেন্ট ফ্লিট আমরা মেনটেন করে যাব উইথ এ ভেরি স্কিল্ড হিউম্যান রিসোর্স রিজার্ভ, এবং সাথে আমাদের থাকবে এই ফ্লিটকে সাপোর্ট করার জন্য রোবাস্ট এবং ডাইনামিক সাপোর্ট স্ট্রাকচার। তো আমি আশা করব যে আমরা যদি জনগণের সহযোগিতা পাই, সরকারের সহযোগিতা পাই এবং আমাদেরকে রিসোর্স দেওয়া হয়, আমরা বঙ্গোপসাগরের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দেশের ইন্টারেস্ট রক্ষা করে জাতি গঠনে বা দেশ গঠনে আমরা আমাদের যে কর্মকাণ্ড সেটা পরিচালনা করে যাব। আমি জাতিসংঘের বিষয়ে একটু বলতে চাই যে জাতিসংঘে আমাদের হেলিকপ্টার আছে এবং পরিবহন বিমান আছে, একটি C-130। এই C-130 বিমানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিশেষ করে কঙ্গো মিশনে। এটাকে লাইফলাইন বলা যায়, কারণ যত ধরনের লজিস্টিক মিশন আছে এবং ট্রুপস আনা নেওয়ার বিষয় আছে ওই এলাকায়, মিশনের এলাকায়, সেটা শুধুমাত্র C-130 এয়ারক্রাফটটা দিয়েই সম্ভব, যেটা অন্য কোনো দেশ ওইখানে নেয়। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে আমাদের, আমি ব্রিগেডিয়ার জামাল স্যারের সাথে আরেকটা জিনিস একটু যোগ করতে চাই। শিক্ষাক্ষেত্রে বিমান বাহিনীর যে অবদান, আমরা অন্যান্য শাহীন কলেজ ছাড়াও আমরা যেটা নতুন করে যেটা করেছি, এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হলে একটি অত্যন্ত বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, এবং এখানে এমন কিছু সাবজেক্ট পড়ানো হচ্ছে যেটা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে না বাংলাদেশে। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, স্যাটেলাইট কমিউনিকেশন এবং স্পেস ইঞ্জিনিয়ারিং, এই ধরনের বিষয়গুলো শুধুমাত্র এই বিশেষায়িত ইউনিভার্সিটিতেই পড়ানো হচ্ছে। এইটা আমার কাছে মনে হয় এই বর্তমান প্রজন্মের জন্য ভবিষ্যতে দক্ষ জনবল গড়ে তোলার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর আরেকটা যেটা এখন আমাদের ভবিষ্যতের ব্যাপারটা যদি বলতে হয়, আমি কমোডোর মাকসুদ যেটা বলেছেন ব্লু ইকোনমির কথা, সেই ব্লু ইকোনমিকে আরেকটু প্রতিরক্ষা, আরও বেশি রক্ষিত অঞ্চল হিসেবে রাখার জন্য
আমরা MRC এর একটা যেটা মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট, এটা আমাদের পরিকল্পনায় রয়েছে। আমাদের ইউএভির ক্যাপাবিলিটি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। যদিও আমাদের 3টা ইউএভি রয়েছে, কিন্তু আমরা নিজেরাও যেমন R&Dর মাধ্যমে ইউএভি তৈরি করছি এবং অতি সত্বর সেটা চলে আসবে। আমরা বাইরে থেকেও ইউএভি আনার ব্যবস্থা করছি। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম, যেটাকে আমরা 24 ঘন্টা এবং 365 দিনে যেটা অ্যাক্টিভ থাকে, সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে এখন যত আধুনিক রাডারগুলো আছে সেই রাডারগুলোর মধ্যে একটা ইন্টিগ্রেশন করার পরিকল্পনা চলছে, অলরেডি চলমান। কারণ রাডারগুলোর মধ্যে যদি কোনো ধরনের সমন্বিত ব্যবস্থা না থাকে, এটা একটা মানে ফলপ্রসূ কোনো প্রভাব দিবে না। আরেকটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সাইবার সিকিউরিটি, এইটার উপরে আমরা অনেক জোর দিচ্ছি। গত মাসেই আমরা সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস পালন করেছি, কারণ বর্তমান সময়ের জন্য ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সাইবার সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সো এই ব্যাপারগুলো আমরা এখন আমাদের পরিকল্পনা রয়েছে এবং সচেষ্ট রয়েছে আধুনিকীকরণের ব্যাপারে। ব্রিগেডিয়ার জেনারেল জামান, আপনি জাস্ট শুরু করেছিলেন আমাদের ইউএন মিশনে আমাদের যেটা কন্ট্রিবিউশন থেকে শুরু করে, এটা একটু বলতে চাচ্ছিলাম, আসলে তখন বলে ফেললাম। তারপর বলি, দেখেন আমাদের সেনাবাহিনী থেকে 1988 সাল থেকে আমাদের ইউএন মিশনে ডেপ্লয়েড, ইনফ্যাক্ট তারও আগেও ছিল, সেটা পাকিস্তান পিরিয়ডে বা তারও আগে। তো আমাদের এই যাত্রাটা শুরু হয়েছিল 1988 থেকে। এখন পর্যন্ত সেনাবাহিনীতে প্রায় 40টি দেশে আমরা মিশনে গিয়েছি। 54 বিভিন্ন টাইপের মিশন, সেটা পলিটিক্যাল আছে, লিগ্যাল মিশন আছে, ফিল্ড মিশন আছে, সব কিছু মিলে প্রায় 54 টাইপস অফ মিশন আমরা ডেপ্লয়েড হয়েছি। আমাদের আর্ম ফোর্সেস প্রায় 1,80,000-এর বেশি জনসংখ্যা বা সংখ্যা আমরা মিশন থেকে এক্সপিরিয়েন্সড হয়ে ফিরে আসছি। এগুলো তো যুদ্ধ পরিস্থিতি। আর আগের দিনে চ্যাপ্টার 6 ছিল, এখন সব চ্যাপ্টার 7, মানে পিস কিপিংয়ের পরিবর্তে পিস এনফোর্সিংটা এখানে বেশি। তার মানে আমাদের এরাও কিন্তু ব্যাটেল হার্ডেন হয়ে আসছে। শুধু সেনাবাহিনীতেই আমাদের এখন প্রায় 1,53,000-এর উপরে যারা মিশন করে আসছে, ইট ইজ এ বিগ ফিগার। আবার এট দ্য সেম টাইম আমরা কিন্তু স্যাক্রিফাইসও করে আসছি। আমাদের প্রায় 165 জন শুধু সেনা সদস্য মারা গেছেন এই মিশনের ভিতরে। এইগুলো তো আমাদের আছেই, আর এবং অন্যান্য বাহিনী তো আছে, এবং এটা কিন্তু আমাদের একটা অব্লিগেশন। ইন্টারন্যাশনাল পিসের ক্ষেত্রে এটা আমাদের অব্লিগেশন। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 25-এ কিন্তু এটা বলা আছে যে ওইটার আলোকেই কিন্তু আমাদের এটা আমাদের অব্লিগেশনও। সো ইউএন মিশনে গেলে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু এটা একটা রেভিনিউ আছে, বড় একটা অংশ, ওগুলো তো আমরা নাই যাই, ওটা অর্থনৈতিক পার্ট, এটা অন্যরা আলোকপাত করবে। আমরা যে এই যে বললাম যে প্রায় 1.5 লক্ষর মতো লোক শুধু সেনাবাহিনীতে, এটাও কিন্তু এক ধরনের বিশেষ অভিজ্ঞতা। আপনি একটা এই অভিজ্ঞতা কিন্তু চাইলেও আমি দেশের ভিতরে দিতে পারবো না। তো এটা একটা আমি ইউএন মিশনের কথা বলে নিলাম। আর আমি সেনাবাহিনী আজকের এই সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে লাস্ট একটা খালি পয়েন্ট বলে রাখবো, আমরা এখনও বলবো যে আমরা প্রো পিপলস আর্মি। থ্যাংক ইউ। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। কমডোর আব্দুল্লাল মাকসুস, কমডোর মোহাম্মদ মুক্তাসিম বিল্লাহ এবং ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান, অসংখ্য ধন্যবাদ আলোচনা শুনবার জন্য। দর্শক, কথা হচ্ছিল আন্তর্জাতিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমরা আবারও দেশের জন্যে এবং পৃথিবীর মানুষের জন্য যারা জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। তাদের আত্মার বিধি, আত্মার শান্তি কামনা করি। যারা এখনও কাজ করছেন দেশে বিদেশে, তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভকামনা, অভিনন্দন। এবং একই সঙ্গে যে কথা এই আলোচনার টেবিলে শুনলাম, আমি যেটা শুরুতে বলেছিলাম যে অতীতে অনেক কিছু আমরা এইভাবে শুনতে পাইনি, বাট আমরা বিশ্বাস করতাম যে শেষ পর্যন্ত তারা জনগণের পাশেই দাঁড়াবেন এবং তারা আজকে কমিটও করলেন এবং তারা এটাই বলছেন যে আমাদের আর্মি বা আমাদের বিমান বাহিনী, নৌবাহিনী আসলে জনগণের সশস্ত্র বাহিনী। আমরা তাদেরকে সেভাবেই দেখতে চাই। নিঃসন্দেহে সরকারের কথা তারা শুনতে হবে, সেটা আমরা জানি, কিন্তু এমন কোনো কিছু যেন কখনো না হয় তারা জনগণের বিপক্ষে দাঁড়ান বা দেশের স্বার্থের বিপরীতে দাঁড়ান। সেটা এখন পর্যন্ত হয়েছে কথা আমরা বলবো না, ব্যক্তিবিশেষে তারতম্য থাকতে পারে। তো সামগ্রিকভাবে আমরা দেখেছি আমাদের ইতিহাস বলে যে তারা শেষ পর্যন্ত জনগণের পাশেই দাঁড়িয়েছেন এবং এটাই সার্থকতা, প্রতিষ্ঠান হিসেবে সার্থকতা বলতে এটাই বলতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।